এই পার্বতী নদী আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে গেছিল মণিকরণ অবধি, আর সেই থেকেই এই জায়গার নাম হয় মণিকরণ। বাঙালিরা তো একটু বেশি ছবি তোলে, ভিডিও তোলে। টাকা খরচা করে এলে লোকে ছবি ভিডিও তুলবে না? সকালে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে মানালির বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম 9:30টার সময় আমাদের মণিকরণ কাসোলের বাসের রিপোর্টিং টাইম বলে। আমি যেহেতু 20 মিনিট আগেই পৌঁছে গেছি রিপোর্টিং টাইমে, সেই জন্য আমি একটা পরোটার দোকানে ঢুকে প্রথমে একটা আলুর পরোটা, তারপর একটা ডিমের পরোটা বললাম। পরোটা দিতে দিতেই 9:28 বাজিয়ে দিল, আর বাসের ড্রাইভার ফোন করে বলতে শুরু করলো, সবাই এসে গেছে, তুমি কোথায়? সে যাই হোক, কোনো মতে তাড়াতাড়ি করে পরোটা খেয়ে তোমাদের জন্য রেকর্ডিং না করে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রাভেলারে উঠলাম। তারপর আর কি, আমাদের ট্রাভেলার দৌড়তে শুরু করলো পাশে বিয়াসকে রেখে কুল্লু ভুন্টারের দিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডেরস্কেপ্ট ইউটিউব চ্যানেল। তো আমি এখন আছি ভুন্টার ব্রিজের কাছে একটা শাল ফ্যাক্টরিতে। এখানে আজকে আমাদের ফার্স্ট হল্ট দিয়েছে। আজকে মেনলি একটা ছোট ট্রাভেলার হয়েছে, যেহেতু আমরা 8-10 জনই রয়েছি। কালকে যারা গেছিলাম তারাই আজকে আবার এসেছি, সেই জন্য একটা ট্রাভেলারই করে দিয়েছে আমাদের 500 টাকা করেই প্যাকেজ। এখানে সমস্ত জায়গায় বলা থাকে যে শাল ফ্যাক্টরিতে নিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি শাল ফ্যাক্টরি না, এটা হচ্ছে শালের দোকান। আর দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে ফ্যাক্টরি লেখা রয়েছে। উপরে গিয়ে দেখলাম যে কয়েকটা মেশিন রাখা রয়েছে, তার মধ্যে দুটোতে ওই কাপড় দিয়ে মানে সুতো দিয়ে রেডি করা, কিন্তু ওখানে হয় না। তো ওরা বললো এটা জাস্ট ডেমোর জন্য। আর এখানে মেনলি শাল বিক্রি হচ্ছে, শাল, স্টোল, জ্যাকেট, এছাড়া তোমার ওই হিমাচলি টুপি 150 টাকা করে বিক্রি হচ্ছে। শালের দোকানে কোনো বিক্রি না হওয়ায় ড্রাইভার দাদা আমাদের গাড়ি ছেড়ে দিল মণিকরণের উদ্দেশ্যে। আমার তখনও কেমন যেন অদ্ভুত লাগছিল। আগের দিন ট্যুরিজম অফিসের কথা অনুযায়ী আমাদের প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং করে তারপরে যাওয়ার কথা ছিল মণিকরণের দিকে। যাই হোক, নিয়ে যাচ্ছে এটাই বড় কথা। আর তার থেকেও বড় হলো এই পার্বতী নদীর আমাদের সাথে বয়ে চলা। আহা, চোখ দুটো যেন জুড়িয়ে গেল। এই পার্বতী নদী আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে গেছিল মণিকরণ অবধি, আর এই রাস্তার শোভা এক কথায় দুর্দান্ত। অবশেষে দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছলাম মানালি থেকে 80 কিলোমিটার দূরে মণিকরণের গুরুদ্বারা সাহিবে। মেন রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নামলেই দেখতে পাবে পার্বতী নদীর ওপারে দেখা যাচ্ছে গুরুদ্বারা সাহিব। ভেতরে যেতে যেতে ছোট্ট করে এই মণিকরণ আর গুরুদ্বারা সাহিবের গল্পটা একবার বলে নিই। হিন্দু মতে মনে করা হয় চারিদিকে সবুজে ঢাকা পাহাড় দেখে ভালো লেগে যাওয়ায় শিব পার্বতী এখানে 11,000 বছর বসবাস করেন। একদিন পার্বতীর কানের দুল এই নদীতে পড়ে যায়। অনেক চেষ্টার পরেও সেই দুল খুঁজে না পাওয়াতে মহাদেব প্রলয় শুরু করেন। তখন শেষ নাগের দৌলতে সেই কানের দুল জলের মধ্যে থেকে গরম জলের ধারার সাথে বেরিয়ে আসে, আর সেই থেকেই এই জায়গার নাম হয় মণিকরণ।
ও শিখ মতে মনে করা হয় গুরু নানক ভাই মর্দানার সাথে এই জায়গায় এসেছিলেন। ভাই মর্দানার খুব খিদে পাওয়াতে আর তাদের সাথে খাবার না থাকার জন্য গুরু নানক মর্দানাকে পাঠান লঙ্গার থেকে কিছু খাবার আনার জন্য। এখানে অনেকেই আটা দান করেন যাতে রুটি বানিয়ে খাওয়া যায়, কিন্তু আগুন না থাকার জন্য রুটি বানানো কিছুতেই সম্ভব হচ্ছিল না। তখন গুরু নানক মর্দানাকে বলেন যে একটা পাথর তুলতে, আর সেই পাথর তোলাতেই সেখান থেকে গরম জলের আবির্ভাব হয়। তখন আটা মেখে রুটি বেলে এই জলের মধ্যে দেওয়া হয়। গুরু নানক বলেন যদি রুটি জলের ওপরে ভেসে আসে তাহলে একটা রুটি ভগবানের নামে উৎসর্গ করা হবে। আর কথা শেষ হতে না হতেই জলের ওপরে রুটি ভেসে ওঠে। সেই থেকে মানা হয় যে এই জলে ভগবানের নাম করে কোনো জিনিস ফেললে সেই জিনিস আবার ফেরত চলে আসে। আজ অবধি এই গুরুদ্বারা সাহেবের লঙ্গারখানাতে যে খাবার তৈরি হয় সেই খাবারে এই গরম জল ব্যবহার করা হয়। আজও এখানে অনেকে গরম জলের কুণ্ডে স্নান করেন বা ভেতরে পাথরের গরম ভাবটা নেওয়ার জন্য গিয়ে বসে থাকেন। মানা হয় এই গরম জল বা গরম ভাব শরীরের অনেক রোগকে সারাতে সাহায্য করে। এর বিজ্ঞানসম্মত কারণ হিসাবে দেখতে গেলে এই জলের মধ্যে সালফার আছে, আর এই সালফার শরীরের বিভিন্ন রোগকে সারাতে খুব বেশি কার্যকরী। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে 2 দিন অবধি থাকা ফ্রি। লঙ্গারখানা যেখানে হয় তার ডান দিকে বুকিং সেন্টার আছে, তোমরা ওখানে চাইলে ওখানে গিয়ে থাকতে পারো। তবে এটা ভেবো না 2 দিন পরে টাকা দিয়ে থাকতে পারবে, 2 দিন পরে তোমাদেরকে চলে যেতে হবে। তো আমি জাস্ট লঙ্গর খেয়ে বেরোলাম, তোমরা চাইলে তোমরাও খেতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রেখে যখন লঙ্গরখানায় যাবে বা যখন তোমরা গুরুদ্বারা সাহেবে ভিজিট করবে তখন কিন্তু মাথায় একটা রুমাল বেঁধে নেবে। আমি একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এ দেখো পুরো পার্বতী নদীর পাড়ে। এটা হচ্ছে পার্বতী নদী। এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি আজকের ট্রাভেলার। এই জায়গাটা হচ্ছে গুরুদ্বারা। মানিকারান থেকে বাসের ফেরার টাইম ছিল 2টোর সময়, কিন্তু বাকিরা সবাই খাবার খেতে আর স্নান করতে একটু দেরি করায় বাস মোটামুটি 2:45 নাগাদ ছাড়লো। আর তার ফলস্বরূপ যখন 3 কিলোমিটার দূরে কাসলে পৌঁছলো আর আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ এখানে দাঁড়াবেন, উনি বললেন এখানে তো মার্কেট এরিয়া, মার্কেট ছাড়া তো দেখার কিছুই নেই, এখানে দাঁড়িয়ে কী লাভ। চলুন আপনাদেরকে বৈষ্ণো দেবী টেম্পলে নিয়ে যাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাসলে ঘুরে বেড়ানো, আশেপাশের পার্বতী নদীটাকে ঘুরে দেখা, এছাড়াও ওখানকার লোকাল ক্যাফেতে খাবার খাওয়া। আর সেই স্বপ্নটা এক নিমেষে কেরমভাবে ভেঙে গেল। আর সত্যি কথা বলতে এখানেই বুঝতে পারলাম কেন আমার জন্য এই প্যাকেজ ট্যুর নয়। বাসের বেশিরভাগ লোকেরাই সাপোর্ট করলো যে না আমরা কাসলে দাঁড়াবো না, একবারে বৈষ্ণো দেবী টেম্পলে গিয়েই দাঁড়াবো, কাসলে তো দেখার কিছুই নেই। ফলে 10 জনের মাঝখানে আমাকেও সেই সিদ্ধান্তটা মেনে নিতে হলো আর এগিয়ে যেতে হলো ভুন্টার পেরিয়ে বৈষ্ণো দেবী মন্দিরের দিকে। এখন আমরা এলাম হচ্ছে কুল্লু বৈষ্ণো দেবী মন্দির। মন্দিরটা বেশ বড়, আর সবথেকে আমার যেটা ভালো লাগলো মন্দিরটা এক তো পরিষ্কার, প্রচণ্ড পরিষ্কার, আর সেকেন্ড ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে ঠাকুরের মন্দির, ম্যাক্সিমাম ঠাকুর ভেতরে রয়েছে। এটা একটা জিনিস ভালো। আর মন্দিরটার ম্যাক্সিমাম কনস্ট্রাকশানে কাঠ ইউজ করা হয়েছে, কাঠের ওপর প্রচুর সুন্দর সুন্দর কাজ রয়েছে। আমি এখন বিয়াস নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি। তো মন্দিরটা ঘুরে এলাম, যেহেতু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো না সেজন্য ঘুরে এসে তোমাদেরকে বলছি। তারপরে এখন আমি জিজ্ঞেস করলাম এবার কোথায় যাবো, বললো মানালি। বললাম রিভার রাফটিং পয়েন্ট, প্যারাগ্লাইডিং পয়েন্ট, বললো করার আছে। বললাম না করার নেই। ও তাহলে আর গিয়ে খেয়ে হবে না, তাহলে দেখাবে না? না বলছে হ্যাঁ আমি দেখিয়ে দেবো। তাহলে মানে বাস থেকে দেখিয়ে দেবে যে এটা রিভার রাফটিং পয়েন্ট, এখান থেকে রিভার রাফটিং হয় বা এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য নিয়ে যায়। আজকের দিনের ট্রিপটা সত্যি আমার বেকার লাগলো। আর এখন বাজে হচ্ছে প্রায় 4:05 মতো। আমি একটা তোমাদের জন্য ডেডিকেটেড আলাদা ভিডিও করব যেখানে এই প্যাকেজ ট্যুর কখন নেওয়া উচিত, বা হিমাচল প্রদেশে বাসের পুরো সার্ভিস, বা তোমাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত, বা তোমাদের কী কী জিনিস আগে থেকে জেনে নেওয়া উচিত, এই সব ব্যাপারগুলো এই ভিডিওটাতে ডিসকাস করবো। ওই পয়েন্টগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছি বসে বসে সব জায়গাতে, মানে যেগুলো নিজে ফেস করছি সেগুলো বলছি। আর সত্যি কথা বলতে না আমার কাছে মানালি ট্রিপটা পুরো মানে ওই আধা আধুরা বলে না, মানে খাপছাড়া হয়ে গেল। এখন যদি আমাকে কমপ্লিট করতে হয় আমাকে আরও মিনিমাম 2 থেকে 3 দিন থাকতে হবে, আলাদা করে বাইক নিয়ে ঘুরতে হবে। আসল যে পয়েন্টগুলো যেগুলোতে ট্যুরিস্ট যায়, যেমন তোমরা যেগুলো যাবে শিশু সোলাং, ওগুলো দেখানো না, মানে দেখানো না মানে আমি দেখিয়ে দিল এই দেখো শিশু, ওই দেখো সোলাং এরমভাবে দেখিয়ে দিল।
আর সবথেকে আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে ওদের বায়াসনেস। বলছে বাঙালিরা তো একটু বেশি ছবি তোলে, ভিডিও তোলে। আরে ভাই, টাকা খরচা করে এলে লোকে ছবি ভিডিও তুলবে না? লোকে কি এমনি এমনি আসবে নাকি? মানে লোকে তো নয়, আমি যেমন ধরো ইউটিউবে দেবো বা ফেসবুকে দেবো, কেউ যেমন ধরো ইনস্টাগ্রামের জন্য ঘুরতে এলো, কেউ ধরো নিজের জন্য ঘুরতে এলো, সেগুলো একটা অ্যালবাম বানিয়ে বয়সকালে দেখবে যে আমরা এরম এরম করেছিলাম, আমরা এরম জায়গায় ঘুরেছিলাম, আমরা এরম জায়গায় গেছিলাম, আমরা এই জিনিস দেখেছি। এগুলো তো পরের জন্য লোকে করে। বলছে বাঙালিরা এরকম। সে যাই হোক, বাকি সদস্যরাও একটুখানি এদিক ওদিক বলাতে তখন উনি গজগজ করতে করতে বললেন, ঠিক আছে, রিভার রাফটিং পয়েন্টে নিয়ে যাচ্ছি। এই যেন একটা অদ্ভুত লড়াইতে জেতার আনন্দ। তো আমরা এখন এসেছি রাফটিং পয়েন্টে। এখান থেকে রাফট শুরু হয়। এখানে প্রচুর রাফটিং মানে দোকানপত্র স্টল পেয়ে যাবে। তো মোটামুটি রেট ভ্যারি করে। আমাদের ক্ষেত্রে 850 চেয়েছিল। একজনের গ্রুপে 6 জন ছিল, ওখানে 3টে বাচ্চা ছিল, 3 জন বড়, ওদের 500 টাকা করে নিয়েছে। আর 3টে প্যাকেজ হয়, শর্ট, মিডিয়াম, লং। শর্টে হচ্ছে 4.5 কিলোমিটার, লংয়ে 9 কিলোমিটার, মিডিয়াম অ্যাপ্রক্স 6 কিলোমিটার। আর তোমরা যদি ভিডিও চাও সেই ক্ষেত্রে ওদের হেলমেটে মানে ক্যামেরাও লাগানো থাকে। ক্যামেরা মোটামুটি শর্ট বা মিডিয়াম হলে 1000 টাকা, লংয়ের ক্ষেত্রে 1500 টাকা। আর যদি ট্যুরিজমে এখানে আসো তাহলে তোমাদের রেট একটু বেশি পড়বে। আর যদি তোমরা বাইরের স্টল থেকে নাও একটু কম পড়বে, ওই 50, 100, 150 টাকারই ডিফারেন্স হবে, খুব একটা বেশি কিছু নয়। ফাইনালি 6টা বাজে, আমরা এখানে এসে পৌঁছে গেলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।